আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পার্সি বিশি শেলীকে নিয়ে বা পিবি শেলী। আমরা বলেছিলাম যে ইংরেজি লিটারেচারের সমস্ত ক্লাসগুলো আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নেওয়া হবে এবং অল্প কিছু রাইটার 10টা এর মতো রাইটার পড়লে আমরা 70 থেকে 80% মার্ক আমরা অ্যাচিভ করতে পারবো বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা পিবি শেলী সম্পর্কে জানবো। আগেও আমরা কয়েকজন রাইটার সম্পর্কে বলেছি, আজকে পিবি শেলী সম্পর্কে বলবো এবং পরবর্তীতে আস্তে আস্তে যে 10টা রাইটারের নাম বলেছিলাম সবাইকে একে একে সবার সম্পর্কে জানবো এবং আমি যতটুকু এই ক্লাসের মধ্যে বলবো এতটুকু পড়লেই এনাফ। বাজারে অনেক বই আছে, সেখান থেকে অনেক গাদা গাদা লেখা আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে চাকরি পাওয়ার জন্য বা আমাদের বিসিএস এ কমন পাওয়ার জন্য এর থেকে বেশি আর পড়ার প্রয়োজন আছে। তো চলেন আর কথা বাড়ায় লাভ নেই, শুরু করা যাক। ও হ্যাঁ, আপনারা দেখছেন জব স্টাডি, আমি আপনাদের সাথে আছি মিঠুন। পার্সি বিশি শেলী জন্মগ্রহণ করেছে 1792 সালে এবং মৃত্যুবরণ করেছে 1822 সালে, মানে 30 বছর তার জীবনকাল। পার্সি বিশি শেলী মৃত্যুবরণ করেছে নৌকাডুবিতে মৃত্যুবরণ করেছে, এতটুকু জানলেই চলবে। তারপরে হি ওয়াজ ওয়ান অফ দ্য মেজর ইংলিশ রোমান্টিক পয়েট, তাহলে কি সে একজন ইংলিশ রোমান্টিক পয়েট, অ্যান্ড ইজ ক্রিটিক্যালি রিগার্ডেড অ্যাজ অ্যামং দ্য ফাইনেস্ট লিরিক্যাল পয়েট, তাহলে কি সে একজন লিরিক্যাল পয়েট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হি ইজ নোন অ্যাজ দ্য রেভলিউশনারি পয়েট অফ ইংলিশ লিটারেচার, তাহলে তাকে কি বলা হয়, আবার রেভলিউশনারি পয়েট বলা হয়। তাহলে এখানে সে ইংল্যান্ডের ইংলিশ রোমান্টিক পয়েট, তারপরে লিরিক্যাল পয়েট বলা হয় তাকে, তারপরে রেভলিউশনারি পয়েট বলা হয় তাকে। তাহলে এখান থেকে আমরা 4টা পেয়ে গেলাম যে। আর জন্ম মৃত্যু এটা এতটা গুরুত্বপূর্ণ না, এটা না জানলেও চলবে, মনে না রাখলেও চলবে। নৌকাডুবিতে মারা যায় কে? পার্সি বিশি শেলী। তারপরে ইংলিশ রোমান্টিক পিরিয়ডের কবি, লিরিক্যাল পয়েট বলা হয় তাকে, তারপরে রেভলিউশনারি পয়েট বলা হয় তাকে। এরপরে শেলী হলেন রোমান্টিক যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি, যেটা আমরা মাত্রই দেখে আসলাম, নৌকাডুবিতে মৃত্যুবরণ করে। আচ্ছা, যখন শেলী মারা যায় তখন নৌকা ভ্রমণে গিয়ে মারা যায়, মানে নৌকাতে করে যখন ভ্রমণ করে তখন সে মারা যায়। সেই সময় শেলীর পকেটে ছিল সফোক্লিস ও কিটসের কবিতার বই। এইটা অতটা ইম্পর্টেন্ট না, তবে তাও আসতে পারে, এজন্য একটু মনে রাখবেন আর কি। তিনি ছিলেন একজন রেভলিউশনারি পয়েট, যেটা আমরা আগেই পড়ে আসলাম। শেলীর দ্য ওয়েস্ট উইন্ড কবিতায় দ্য ওয়েস্ট উইন্ডকে বললেন ধ্বংসকারী ও রক্ষাকারী উভয়ই বলেছেন যে এই ওয়েস্ট উইন্ডকে বলেছে ধ্বংসকারী আবার রক্ষাকারী। পিবি শেলীর স্ত্রী নভেলিস্ট। আচ্ছা, এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপরে এটা ইম্পর্টেন্ট, শেলী উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, কিন্তু নাস্তিকতাকে সমর্থন করে দ্য নেসেসিটি অফ অ্যানথিয়েজম লেখার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল, মানে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এটা লেখার জন্য দ্য নেসেসিটি অফ অ্যানথিয়েজম, এটা লেখার জন্য। এটা এজন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে তার সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ এ ডিফেন্স অফ পোয়েট্রি, তার একটা মানে সমালোচনামূলক গ্রন্থ, সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ আর কি। শেলীর সমসাময়িক অন্যরা অনুপ্রাণিত হয়েছিল ফ্রান্স রেভলিউশনের দ্বারা, কিন্তু শেলী ছিল ব্যতিক্রম। সে ফ্রান্স রেভলিউশনকে ওইভাবে সমর্থন করে নাই, মানে সেটা দ্বারা অনুপ্রাণিত হয় নাই আর কি। তার প্রথম দীর্ঘ কবিতা কুইন ম্যাপ, এটা ইম্পর্টেন্ট। কুইন ম্যাপ কার লেখা? শেলীর লেখা। এটা মানে মনে রাখতে হবে। শেলীর রচিত প্রথম কাব্য কুইন ম্যাপ, পরবর্তীতে অ্যালাস্টার,
তারপরে দি রিভল্ট অফ ইসলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্রমেথিয়াস আনবাউন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। দি চেনসি, এটাও আসে মাঝে মাঝে। জুলিয়ান অ্যান্ড মেডালো, দি মার্কস অফ অ্যানার্কি, দি এইজ অফ অ্যাটলাস, এইগুলা সবই আসলে পড়তে হবে, এখান থেকে আসলে বাদ দেওয়ার তেমন কোনো সুযোগ নাই। আচ্ছা, এই জায়গাতে আমরা আরেকটু ভালো করে দেখি। অ্যাডোনাইস পড়তে হবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওড টু স্কাইলার্ক, এটাও খুব ইম্পর্টেন্ট। দ্য ক্লাউড, এটাও পড়তে হবে। অজিমেন্ডাস, এটাও পড়তে হবে, অজিমেন্ডাসটাও ইম্পর্টেন্ট। তারপরে দ্য রিভল্ট অফ ইসলাম, এটাও ইম্পর্টেন্ট। এ ডিফেন্স অফ পোয়েট্রি, এটাও ইম্পর্টেন্ট। দ্য নেসেসারি অ্যান্থিজম, এটাও ইম্পর্টেন্ট। চেনসি, এটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্রমেথিয়াস আনবাউন্ড, এই 10টাই খুব ইম্পর্টেন্ট, এইগুলা আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই 10টা হচ্ছে শেলির, এই 10টা সাহিত্যকর্ম আপনাদের মনে রাখতেই হবে। আর একটা বিষয়, আমি জাস্ট আপনাদেরকে গাইড করব যে কিভাবে পড়লে আপনি ভালো মার্ক অ্যাচিভ করতে পারেন, কিন্তু পড়ার দায়িত্ব আপনার। আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনি দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে। আপনি কন্টিনিউয়াসলি আমার সাথে সাথে পড়তে থাকেন। আমি এত বেশি একদিনে মানে হচ্ছে দেখাই দিই না, বা একদিনে এত বেশি সাজেস্ট করি না যা আপনার পক্ষে কষ্টকর হয়। আপনি যদি অনার্স থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়েন, তারপরেও আপনারা এইগুলো আস্তে আস্তে শুরু করতে পারেন, তাহলে আপনাদের প্রেশারও কম হবে। মানে একবারে যখন পড়াশোনা শেষ করে মানে হুবড়ি খায়ে পড়বেন, কি পড়বো কই যাব, এইগুলো না করে এখন থেকে আস্তে আস্তে প্রস্তুতি নেন। ইনশাল্লাহ ওই পড়াশোনা অনার্স মাস্টার্স শেষ করতে করতে দেখবেন যে একটা ভালো পজিশনে চলে গেছেন, যেখান থেকে তারপরে যেখানে পরীক্ষা দেন দেখবেন যে টিকে যাচ্ছেন পরীক্ষায়। আচ্ছা, এর কিছু কোটেশন, শেলির কিছু কোটেশন আমাদের জানতে হবে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই কোটেশনটা মাঝে মাঝে আসে, ইভেন এই যে বিসিএসে আসছে একবার, সুতরাং এটা মনে রাখতে হবে। তারপরে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এটা স্কাইলার্ক, এইটা হচ্ছে আমাদের দুইভাবে প্রশ্ন আসতে পারে, যে এই কোটেশনটা তুলে দিয়ে বললো যে এটা কার কোটেশন, এভাবে আসতে পারে। অথবা বলতে পারে, যদি প্রশ্ন কঠিন করে তাহলে এভাবে আসবে যে কোটেশনটা তুলে দিয়ে বলবে যে এইটা কোন সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে, শেলির কোন সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে। তখন হচ্ছে টু স্কাইলার্ক, তারপরে ওজিমেন্ডাইস, তারপরে হচ্ছে মানে ডিফেন্স অফ পোয়েট্রি ওয়ার্ল্ড, হ্যাঁ, এরকম কয়েকটা তার সাহিত্যকর্মের নাম দিয়ে দেবে। ওকে, বুঝতে পারতেছেন তাইলে এটা কিভাবে আপনাদের পড়তে হবে। তারপর উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, এটা টু স্কাইলার্ক, এইটাও আমাদের পড়তে হবে, এটাও ইম্পর্টেন্ট। পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড, এইটাও খুব ইম্পর্টেন্ট, এইটাও আমাদের পড়তে হবে। এ ডিফেন্স অফ পোয়েট্রি ওয়ার্ল্ড, এইটার থেকে নেওয়া হয়েছে। এর বাইরে আর তেমন কিছু পড়ার নাই, শেলি সম্পর্কে এতটুকু জানলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন ক্লাসটা। আর যদি ক্লাসে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি কমেন্টগুলো প্রতিদিন চেক করি এবং উত্তরও দিই। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের পেজটাকে লাইক করবেন এবং ভিডিওকে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, আপনি মতামত দেবেন। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন।